নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম কিন্তু গতকাল সরকার ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। তো এই ফর্মটি আপনাদেরকে সকলকেই ফিল আপ করতে হবে। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারাও ফিল আপ করবেন, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন না, নতুন করে নাম লেখাবেন, তারাও এই ফর্মটি ফিল আপ করবেন। তার কারণ সবার জন্য এই ফর্মটা ফিল আপ বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। তো আমি এই ফর্মের বাংলা ভার্সন ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো এই যে ফর্মটি 12 পাতার এই ফর্মটি আপনাদেরকে সবাইকে ফিল আপ করে 1 জুন থেকে এই ফর্মটি জমা নেওয়া শুরু হয়ে যাবে। তো এই ফর্মটি ফিল আপ করতে গেলে কিন্তু আপনাদেরকে নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। যদি আপনি নিখুঁতভাবে ফিল আপ না করেন, যদি কোনো ভুলভ্রান্তি করেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের থেকে বঞ্চিত থাকতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে সুন্দরভাবে এই ফর্মটি ফিল আপ করতে গাইড করব। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, একটু লম্বা হবে। তো একটা করে পয়েন্ট ধরে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সম্পূর্ণটা ফিল আপ করতে লাগে। তো সাথে সাথে কোথায় জমা করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো আসুন কীভাবে আমি এই ফর্মটা ফিল আপ করি। অন্নপূর্ণা যোজনায় পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম ক নম্বরে যেটা রয়েছে পারিবারিক পরিচয়, এখানে আপনাকে ফিল আপ করতে হবে। আর নির্দেশনা দেওয়া আছে এই জায়গাটা, ঠিক আছে। তো ফিল আপ করার পাশাপাশি নির্দেশনাগুলো একটু ভালো করে পড়ে ফিল আপ করবেন, ঠিক আছে। প্রথমত হচ্ছে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। পুরো নাম লিখুন আধার কার্ডের অনুযায়ী। আধার কার্ড অনুযায়ী আপনি পুরো নাম লিখবেন পরিবারের প্রধানের। আপনি বাংলা লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, যে ভাষায় লিখবেন পুরো সম্পূর্ণ ফর্মটি একই ভাষায় ফিল আপ করবেন। পরিবারের প্রধানের জন্ম তারিখ, এখানে দিন মাস বছর উল্লেখ করে জন্ম তারিখটা লিখবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য এখানে টিক চিহ্ন দেবেন। পরিবারের প্রধান এর আধার কার্ড নম্বর, পরিবারের প্রধানের আধার কার্ড নম্বরটা এখানে বসা দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে তাহলে আপনি এখানে ওই আইডিটা বসা দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, ওই পরিবারে আপনার পরিবারের টোটাল সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যা লিখতে লাগবে এখানে, 2 জন 3 জন 4 জন যা আছে লিখে রাখবেন, ঠিক আছে। তারপরে ঠিকানা, এখানে দিয়েছে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা আপনার ভিলেজ, পোস্ট, তারপরে পিএস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিনকোড, সব কিছু এখানে স্থায়ী ঠিকানা বসাই দেবেন। তারপরে যোগাযোগ নম্বর, দেখেন এখানে দিয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, মানে পরিবারের প্রধানের আধারের সাথে যে মোবাইল সংযুক্ত করা আছে সেই মোবাইলের নাম্বারটা আপনার এখানে দিতে বলছে, ঠিক আছে। তারপরে একটি 9 নম্বরের পয়েন্ট কী দিয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। তাহলে পরিবারের প্রধানের এখানে আধার নাম্বার বসাই দেবেন। এখানে পরিবারের যে বাকি সদস্যগুলো আছে, আপনি যে এখানে পরিবারের সদস্য সংখ্যা দিয়েছেন, সে যেজন সদস্য আছে সবার এক এক করে তথ্যগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথম সদস্য এখানে লিখবেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পুরুষ মহিলা যা লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এখানে লিখবেন, সম্পর্ক লিখবেন, তারপরে আধার কার্ড নাম্বার, ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম সদস্য পরিবারের। সে অনুরূপভাবে দ্বিতীয় প্রধানের সঙ্গে সম্পর্ক, তারপরে আধার কার্ড নাম্বার, এরকম মানে সব ডিটেলসটা এখানে বসাবেন। আবার যদি 3 নম্বর পরিবারের সদস্য থাকে ওরও সেমভাবে বসাবেন। যদি 4 নম্বর থাকে 4 নম্বরকে বসাবেন, 5 নম্বর থাকে 5 নম্বর সদস্যকে বসাবেন সেমভাবে, ঠিক আছে। তারপরে লিখছে কি, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরণের জন্য, ঠিক আছে। তো এখানে লিখছে কি, ডিবিডি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যা আপনার হচ্ছে যে পরিবারের যে সবার আধার আপনি ব্যাংক খাতাগুলো ডিটেলসে দেবেন, সেগুলোতে আধার লিঙ্ক বা ডিবিডি লিঙ্কের ব্যাংক অ্যাকাউন্টগুলোই দিতে বলছে এখানে। তো প্রথমত হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান, তার ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তো এগুলো বসাবেন। তারপরে হচ্ছে পরিবারের অন্যান্য যে কজন সদস্য আছে সেই একইভাবে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সবগুলো বসাবেন। 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর, 5 নম্বর সব সদস্যের পরিবারের ব্যাংকের ডিটেলসগুলো বসাবেন। তারপরে দিয়েছে কি, এপিক HOF হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, হেড অফ দ্য ফ্যামিলি সহ সকল সদস্যদের ভোটার তালিকায় যে অংশ নাম্বার আছে সেই নাম্বারগুলো এখানে দিতে বলছে। তো হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার প্রথমত, মানে পরিবারের প্রধানের এপিক নাম্বার, তারপরে বিধানসভা ক্ষেত্র ও অংশ নং, এটা আপনি অংশ নাম্বার আর বিধানসভা ক্ষেত্র আপনার হচ্ছে ভোটার লিস্টে পেয়ে যাবেন, বা ভোটার পোর্টালে গিয়ে আপনার ভোটারে সার্চ করলে আপনার এখানে এই বিধানসভা ক্ষেত্র বা অংশ নম্বরটা চলে আসবে। আর এপিক নাম্বারটা আপনার ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। তো সেইভাবে পরিবারের প্রথম সদস্যের সেমভাবে ফিল আপ করবেন, দ্বিতীয় সদস্যের সেমভাবে ফিল আপ করবেন, তৃতীয় সদস্যের ফিল আপ করবেন, চতুর্থ, পঞ্চম সবারই একই রকমভাবে এটা ফিল আপ করবেন। তারপরে দিয়েছে ক্যাটাগরি বা বিভাগ, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে,
অসংরক্ষিত বা জেনারেল বা ইউআর, আপনার অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, মানে আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরির মধ্যেই মানে এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এসএসসি হলে এসটি, এসটি হলে এসসি, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল, সেখানে টিক দিতে হবে, ঠিক আছে। তারপরে দিয়েছি খ নম্বর, রেশন কার্ড অবলিক খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি আছে তাহলে হ্যাঁ, না থাকলে না, সেখানে টিক দিতে হবে। হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না, ঠিক আছে। যদি হ্যাঁ হয়, যদি আপনি এটা হ্যাঁ লিখেন, তাহলে আপনাকে কার্ডের ধরন উল্লেখ করতে হবে, যেটা আপনি আপনার রেশন কার্ডের মধ্যে পেয়ে যাবেন। কোন ধরনের কার্ড আপনার পেয়ে যাবেন সেটা রেশন কার্ডের মধ্যে দেখে এখানে টিক মার দেবেন, ঠিক আছে। তারপরে লিখছি কি, পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না। যদি মাসিক রেশন তুলছেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না করে টিক দেবেন, ঠিক আছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন, ঠিক আছে। তারপরে কী লিখছে, পারিবারিক জমির মালিকানা, পরিবারের কি কেউ জমির মালিকানা আছে? হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে মিউটেশন কপি, রেজিস্ট্রেশন কপি আরও 3 নম্বর পয়েন্ট লিখছে, পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, ঠিক আছে। পরিবারের টোটাল সদস্যগুলো তাদের মোট জমির পরিমাণটা উল্লেখ করতে বলছে, সেটা হচ্ছে শতকে উল্লেখ করতে হবে। সেখানেও আপনাদের এই নথিটা আপনাকে দিতে হবে, প্রদান করতে হবে, ঠিক আছে, যদি হ্যাঁ হয়। তারপরে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর সাইকেল 4 চাকার গাড়ি আছে? মানে আপনার পরিবার বা আপনার পরিবারের সদস্যগুলোর আপনি বিবরণ দিলেন, তাদের কি 4 চাকা আছে? যেরকম আপনি কী কী দিক দিয়ে থাকতে পারে, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয়, মডেল নম্বর এখানে উল্লেখ করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে আপনার গাড়ির ধরুন গাড়ির সংখ্যা উল্লেখ করতে, কয়টা গাড়ি আপনার আছে। একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো, তিন থাকলে তিনটা লিখে দেবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বরগুলো আপনাকে এখানে বসাতে হবে। আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি আপনার পরিবারের স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে আপনাকে এই কিরা ফিল আপ করতে হবে। যদি না থাকে তাহলে না হলে আর ফিল আপ করতে হবে, না হলে শেষ। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে এই সরকারি বেসরকারি যে বিমা করছেন তার বিবরণ দিতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে সদস্য, 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্য, সবাই ফিল আপ করতে হবে। ফিল আপ এখানে কী কী আছে, যদি আপনি যদি সরকারিভাবে আপনি কোনো বিমাতে আপনি প্রিমিয়াম দেন, সেটা সরকারি, বেসরকারি কোনো বিমা প্রিমিয়াম করেন তাহলে সেটা বেসরকারি ঠিক করবেন। বিমার অঙ্ক, সাম ইন্স্যুরেন্স মানে কত টাকার বিমা করানো আছে সেটা লিখবেন। বিমার বিবরণ, বিমার প্রিমিয়ামের বিবরণ, আপনি কত করে প্রিমিয়াম প্রদান করেন তার বিবরণটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। সেমভাবে সবগুলো সদস্য, যদি হ্যাঁ হয়, আর না হলে কোনো সমস্যাই নেই। তারপরে আয় অবলিক পেশা, যে 1 নম্বর লিখছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? প্যান, পি ট্যাক্স। যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, যদি না হয় না এখানে টিক দেবেন, ঠিক আছে। তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাদের বিবরণ আপনাকে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান নাম্বার উল্লেখ করুন, আর যদি না হয় তাহলে না হলে কোনো উল্লেখ করতে লাগবে না। তো যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে প্রথমে কী দিতে হবে, নাম লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির পারিবারিক প্রধানের নাম, তারপরে প্যান নাম্বার দিলেন, তারপর প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ, পঞ্চম, সবার আপনি এখানে প্যান নাম্বার, নাম এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপরে দিয়েছে কি 3 নম্বর, কর্মসংস্থানের ধরন, মানে পরিবারে মানে জীবিকা নির্বাহ করেন সে তার হচ্ছে ধরনটা এখানে উল্লেখ করানো আছে। প্রথমত পরিবারের প্রধান, দ্বিতীয়ত সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 এভাবে দেওয়া আছে। তো প্রথমত যে আপনার কর্মসংস্থান করে খান সেই কর্মসংস্থানের ওখানে টিক মার দিতে হবে, ঠিক আছে। এখানে প্রথমত কি লিখছে, সরকারি প্রকল্প, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে, সংযুক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময় কর্মরত পার্ট টাইম, আর হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার ও অন্যান্য। আপনার যেটা হবে সেটা এখানে টিক করবেন। প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা হতে পারে, আলাদা আলাদা হিসাবে টিক দেবেন, যেটা করে সেই হিসেবে টিক দেবেন, ঠিক আছে। তো এটা গেল। তারপর লিখছে কি, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে এখানে সংখ্যা দিতে হবে, শিক্ষিত সদস্যদের সংখ্যা কজন আছে, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা কজন আছে এখানে দিতে হবে। তারপরে প্রথমত দেবে যে পরিবারের প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, শিক্ষিত কি অশিক্ষিত। যদি শিক্ষিত হয় তাহলে এখানে টিক দিতে হবে, অশিক্ষিত হলে অশিক্ষিত এখানে টিক দিতে হবে। যদি শিক্ষিত হয় পরিবারের তাহলে তার শিক্ষাগত যোগ্যতা, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। সেরকমভাবে অনুরূপভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 সবারই এভাবে সেমভাবে একই রকমভাবে মানে এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে কী লিখছে, কোনো সদস্য কী ধরনের কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা ও পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে কোনো আপনার পরিবারের কোনো সদস্য কি এই যে মানে কাজগুলো আছে সেই কাজগুলোর সঙ্গে নিযুক্ত ছিল বা আছে? যদি হ্যাঁ হয় তাহলে যিনি যে পদে রয়েছেন তার সদস্য নংটা এখানে উল্লেখ করতে হবে। যদি না হয় তাহলে এখানে আর কোনো কিছু নেই, ঠিক আছে, না করে দেবেন, বাঁচিয়ে যাবে। তারপরে লিখছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী যদি হয়, সরকারি পেনশনভোগী হয় তাহলে হ্যাঁ, যদি হ্যাঁ লিখবেন, যদি না হয় তাহলে না লিখবেন। না লিখলে কোনো সমস্যা নেই। যদি হ্যাঁ হয় তাহলে পেনশনভোগী হলে তার সদস্য নংটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে, ঠিক আছে।
আর এখানে আপনার যদি এটা এখানে হ্যাঁ হয় তাহলে আপনার এখানে সহায়ক নথি থাকলে জমা দিন ঘোষণাপত্র, ঠিক আছে। তো তারপরে লিখছে কি 7 নম্বর পয়েন্ট, কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি জিএসটি প্রদান করেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ এখানে টিক দেবেন, না হলে না এখানে টিক দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপরে কি লিখছে, পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা লিখতে হবে এখানে। পরিবারের মোট বার্ষিক যে আয়টা আছে, বাৎসরিক যে আয় আছে, টোটাল আয়টা আপনি সবার সঙ্গে যোগ করে এখানে অঙ্কে লিখতে হবে, ঠিক আছে, টাকাটা লিখতে হবে, ঠিক আছে। তো সেটা আপনারা ভালো করে জানবেন কার কত টাকা ইনকাম হয়, তো নিজেরটা নিজে বসে দেবেন, ঠিক আছে। এবার দিচ্ছি অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে যারা সিএ আবেদন করছেন তাদের কথা বলছে, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় হিসেবে টিক দিয়ে দেবেন। যদি আবেদন করা আছে তাহলে যদি হ্যাঁ হয় আবেদন নম্বরটা লিখুন, আর ইস্যু করা হয়েছে যদি, তাহলে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সেই অনুরূপভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5 সবার একইভাবে তথ্যটা দিতে হবে এখানে, সিএ যদি থাকে আপনার, আর না থাকলে প্রযোজ্য নয় ওখানে টিক করে এটা আপনার শেষ করে দিতে হবে। তারপরে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। তো এই ক্রেডিট কার্ডগুলো যদি থাকে তাহলে পরিবারের প্রধানের তার ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, আইডির সংখ্যা দিতে হবে, ঠিক আছে। যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা আপনার এখানে দিতে হবে, প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে, ঠিক আছে। যে প্রদান করেছে তার বিবরণটা আপনাকে দিতে হবে এখানে, ঠিক আছে। তো সে অনুরূপভাবে বাকি সদস্যগুলো সেমভাবে আপনাকে ফিল আপ করতে হবে যদি থাকে। যদি SIR 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, যদি হ্যাঁ হয়, হ্যাঁ হলে আপনার মামলার বিবরণ দিতে হবে, আর যদি না হয় তাহলে আপনি ডিলেট হয়ে গেছেন। আর যদি আপনাদের ভোটার কার্ড নাম SIR নাম থাকে তাহলে আপনার প্রযোজ্য নয় এখানে টিক দেবেন পরিবারের প্রধান হিসাবে। তারপরটা হচ্ছে পরিবারের প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, চতুর্থ সদস্য, পঞ্চম সদস্য সবারই সেমভাবে আপনাকে করতে হবে। যদি কারোর হ্যাঁ হয় তাহলে হ্যাঁ উল্লেখ করতে হবে, না হলে না, প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয় করে দিলেন। তারপরে হচ্ছে চলেছে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা পড়াশোনা করতেছে তাদের বিবরণ এখানে দিতে বলছে। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি। এখানে সদস্য নম্বর, পরিবারের যে শিশু সদস্যগুলো যা আছে, শিশু সদস্য 1 নম্বর আছে শিশুর নাম দিতে হবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম দিতে হবে, বিদ্যালয়ের ধরন কোন ধরন, সরকারি বেসরকারি বা শিক্ষিত মাদ্রাসা, অন্যান্য এখানে আপনাকে ধরন এখানে টিক দিতে হবে, ঠিক আছে। সেরকম অনুরূপভাবে 2 নম্বর শিশুর নাম, শিশুর শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন সব কিছু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। যে কটা শিশু হয় সবারই এখানে নাম উল্লেখ করতে হবে। তো তারপরে হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশু সদস্য 1 নম্বর, যদি শিশু থাকে পরিবারে, ঠিক আছে, তাহলে এটা আপনাকে ফিল আপ করতে হবে, না থাকলে কোনো সমস্যা নেই। বা যদি না হয় তাহলে টিকাকরণ করানো হয়নি তাহলে লিখে দেবেন, ঠিক আছে। আর যদি শিশু সদস্য টিকাকরণ শুরু হয়েছে তাহলে আপনার এখানে কার্ড নাম্বার দিতে হবে, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখটা দিতে হবে, ঠিক আছে। মানে শিশু না থাকলে কিন্তু এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডি এর মাধ্যমে পাচ্ছেন, মানে যে সরকারি প্রকল্পগুলো সরকার থেকে প্রদান করে, আপনি কি আপনার পরিবার আপনার পরিবারের যদি সবাই যা আছে তারা কি পাচ্ছে বা কেউ পাচ্ছে? তো পরিবারের প্রধান যদি প্রথমত যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখে আপনাকে কোন প্রকল্পে আপনি সেই ডিবিটির মাধ্যমে টাকাটা পাচ্ছেন সেই প্রকল্পের নাম দিতে হবে। আপনি কি এই প্রকল্পে কিন্তু নিজেকে প্রত্যাহার করতে চান, এটা পরিবারের প্রথম সদস্য মানে কি পরিবারের প্রধান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না হলে নেই। যে কটা আপনার প্রকল্পে ডিবিটি লিঙ্ক আছে সেই প্রকল্পে করার নাম যদি হ্যাঁ হয় হ্যাঁ, ঠিক আছে। যদি প্রত্যাহার করছেন তাহলে হ্যাঁ, আর না হলে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র হ্যাঁ নামটা লিখে দেবেন, ঠিক আছে। তারপর কী লেখা আছে 2 নম্বর, বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক পূর্ণ, এইটা আপনার অফিসার কর্তৃক পূরণীয়, এটা আপনাকে করতে হবে না। তার কারণটা বাদ দেওয়া যদি হয়ে থাকে তাহলে এটা আপনার অফিসার যে অফিসের কাজ করবে সে অফিসার এইটা পূরণ করবে, এটা আপনাদের না, এটা অফিসার পূরণ করবে, ঠিক আছে। নম্বর লিখেছে ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলো বন্ধ হতে পারে, ঠিক আছে। সেটা আপনার এখানে আপনাকে সম্মত হলে সেই সম্মত এখানে আপনাকে রাইট চিহ্ন মেরে আপনাকে এখানে স্বাক্ষর করতে হবে, ঠিক আছে, স্বাক্ষর করতে হবে। বাস এইটাই হচ্ছে আপনাদের হচ্ছে ফর্ম ফিল আপের প্রসেস। আর নিচের যে প্রসেসটা আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা হচ্ছে আপনার সরকারি যে অফিসার যে কাজ করবে, যে কী করবে তার হচ্ছে এটা হচ্ছে তিনি এইটাকে ফিল আপ করবে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে নিজেদেরকে ফিল আপ করতে পারেন, এটা সরকারি যে অফিসার আছে উনি ফিল আপ করবে এটাকে, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্ম।
ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেন, কারণটা হচ্ছে যাতে কারো অসুবিধা না হয়, তার জন্য এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেন। নমস্কার।